পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের অনেক মানুষ বেশ আতঙ্কে আছে। তারা চিন্তায় আছে এই কারণে যে আসলে বিজেপি আসার পর বাংলাদেশের কি কোনো ক্ষতি হবে, বা বিজেপি কি পশ্চিমবঙ্গে আসার পর বাংলাদেশে কোনো ক্ষতি করবে কিনা, বা তারা কোনো ক্ষতি করার চেষ্টা করবে কিনা, বাংলাদেশে কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, বাংলাদেশের জন্য কোনো থ্রেট আছে কিনা। আর অনেক লোকই দেখলাম যে বাংলাদেশে অনেক লোকই বিষয়টাকে এমনভাবে প্রচার প্রচারণা চালাইতেছে যেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার কারণে বাংলাদেশ শেষ হয়ে যাইতেছে। আসলে বিষয়টা কি, বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে, বা বাংলাদেশের জন্য কি কি চিন্তার বিষয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি কিভাবে আসলো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, এবং হঠাৎ করে বিজেপির উত্থান কিভাবে হলো এবং মমতা ব্যানার্জি কিভাবে পড়ে গেল, এর মধ্যে সোজা একটা হিসাব হইতেছে ইঞ্জিনিয়ারিং। কিরকম ইঞ্জিনিয়ারিং? আপনারা জানেন যে ভারতের বিজেপি সরকার, আরএসএস সরকার, তারা এনআরসি নামে আইআরসি নামে কিছু কিছু প্রজেক্ট চালু করছিল। সেই প্রজেক্টের কাজ ছিল মুসলিম ভোটারদেরকে ধরে ধরে চিহ্নিত করে তাদের ভোটার অধিকার বাতিল করে দেওয়া। এই কিছুদিনের ভিতর, কয়েক বছরের ভিতর প্রায় পশ্চিমবঙ্গে আপনারা মনে করেন যে প্রায় 34 লক্ষ থেকে 40 লক্ষ ভোটারদের ভোটার অধিকার বাতিল করে দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ছিল মুসলমান। সংখ্যাটা কিন্তু 34 লক্ষ থেকে 40 লক্ষ। তার মানে এখানে প্রায় 15 থেকে 20 লক্ষই ছিল মুসলমান, যাদের ভোটার অধিকার বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন এই ভোটার অধিকার বাতিল করে দেওয়ার কারণে প্রায় পশ্চিমবঙ্গের লোকই আছে কতজন। তো এই ভোটার অধিকার বাতিল করে দেওয়ার কারণে আপনারা জানেন যে মুসলিম ভোট, বেশিরভাগ ভোট যাইতো মমতা ব্যানার্জির ব্যালটে, মমতা ব্যানার্জির কাছে। তো কিভাবে তারা মমতা ব্যানার্জিকে হারাবে, এখানে নাকি বিজেপিকে আনবে, এটা পুরো রাষ্ট্রীয়ভাবে একটা সাজানো ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে সাজানো পরিকল্পিত একটা ইঞ্জিনিয়ারিং, যেটা আস্তে আস্তে করা হয়েছে, এবং এটার আস্তে আস্তে সব পরিকল্পনা করে এটা সফল করা হয়েছে, এবং যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চিন্তা করেন যে মানে পশ্চিমবঙ্গের 105টা আসনে, পশ্চিমবঙ্গের 105টা আসনে যতজন লোক ভোট বাতিল পড়ছে, ভোটার অধিকার যাতে যতজন লোকের বাতিল করে দেওয়া হয়েছে, তার চেয়ে কম ভোট পড়ছে শুভেন্দু অধিকারীর ইয়াতে। তার চেয়ে কম ভোট পায় শুভেন্দু অধিকারী জিতে গেছে, মানে বিজেপি জিতে গেছে। তার মানে বুঝেন যে 105টা আসন মমতা ব্যানার্জির কনফার্ম ছিল। আর যদি এই ভোটার অধিকার যদি ধরে ধরে এনআরসির নামে আইআরসির নামে বাতিল না করে দেওয়া হইতো, সোজা সাপটা হিসেব এনে মমতা ব্যানার্জি আসলো। এখন বিষয়টা হলো এই যে 34 লক্ষ থেকে 40 লক্ষ লোকের ভোটার অধিকার বাতিল করে দেওয়া হলো, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে যে দুর্নীতি করা হইলো, মানে রাষ্ট্রের দ্বারা তারা যে প্রতারণার শিকার হইলো। এখন বিষয়টা কি হবে, এই 34 লক্ষ 40 লক্ষ লোকের কি হবে, এটা হলো আসল বিষয়। এখানে আমাদের একটা বাবার বিষয় আছে, যে বাবার বিষয় আছে যে এমনিতে তো রাষ্ট্রের দ্বারা প্রতারিত হয়ে তারা এমনি খেপা মুদির উপর, আর তার উপর কত হলো বিজেপি এই যে যে ক্ষমতা আসছে, এক্সট্রিমিস্ট একটা শুভেন্দু অধিকারী, মানে উগ্রপন্থী একটা নেতা, যিনি সরাসরি তুলনা করে যে আমি ইসরায়েলে যেমন ফিলিস্তিনে হামলা চালায়, গাজায় হামলা চালায় ধ্বংস করা বলছে, ওই ওই শুভেন্দু অধিকারী বলে যে আমরা বাংলাদেশটাকে ওইভাবে গাজার মতন ধ্বংস করে দিব। ওইরকম একটা নেতা ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, মানে কোনো সহিংসাই বন্ধ হইতেছে না, সহিংসতাই বন্ধ হইতেছে না। পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় মানুষকে মারা হইতেছে, মুসলিমদের ঘর বাড়ি পুরাই দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 13 জন মুসলিমকে হত্যা করা হয়েছে, 13 জন মুসলিম নিহত হয়েছে, তাদের মেরে ফেলা হয়েছে। এমনকি মুসলিমদের যত দোকানপাট আছে, বাড়িঘর আছে, তারা শুধু জানতে পারতো এটা মুসলিমদের দোকানপাট বাড়িঘর, সেটা ভাঙ্গে ফেলা হইতেছে, সেটা লুট করা হইতেছে। মুসলিমদের কবরস্থান, মরার পর যে জায়গায় শান্তিতে শুয়ে আছে, সেই কবরস্থানে পর্যন্ত আগুন জ্বালায় দেওয়া হচ্ছে, কবরস্থান ভাঙ্গে ফেলা হচ্ছে। মুসলিমদের নাম নিশান মিঠায়া মুচ্ছা দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। যেসব রাস্তার নাম মুসলিমদের নাম ছিল, ওইসব রাস্তার নামও চেঞ্জ করে দেওয়া হইতেছে। তো এমনিতেই তারা রাষ্ট্রের দ্বারা প্রতারিত, এই 34 থেকে 40 লক্ষ লোক এমনি তারা রাষ্ট্রের দ্বারা প্রতারিত হয়েছে। তার উপর আবার এই রাষ্ট্রের একজন এক্সট্রিমিস্ট প্রতিনিধি দ্বারা, এরকম একটা প্রতিনিধির দল দ্বারা তারা অত্যাচারিত হইতেছে, নির্মম পরিণামে অত্যাচারিত হইতেছে। পরিমাণে পশ্চিমবঙ্গ পুরোটাই জ্বলতাছে, হিউজ পরিমাণে জ্বলতাছে। আপনারা যদি দেখেন তো বুঝবেন যে পশ্চিমবঙ্গের কি অবস্থা। এখন এই যে 34 থেকে 40 লক্ষ লোক, তারা কি করবে, তারা একটা একজোট হয়ে যাবে। একজোট হয়ে যাওয়ার পর কি হবে আপনারা জানেন
যে আসামের যে মুখ্যমন্ত্রী ছিল হেমন্ত বিশ্ব শর্মা, উনি সরাসরি বলছেন যে তারা কি করছে, যারা বাংলাদেশি বা যারা ইন্ডিয়ান মুসলিম আছে, আসলে বাংলাদেশি তো ইন্ডিয়া কেউ নাই, আওয়ামী লীগের লোক বাদ দিয়া, মুসলিমদেরকে তারা বলে বাংলাদেশি অথবা পাকিস্তানি, কলকাতার মুসলিমদের বলে বাংলাদেশি। তো যারা বাংলাদেশি আছে তাদেরকে তারা বর্ডার দিয়ে পুশব্যাক করে দেয়। এটা আসামের মতন, আসামের মুখ্যমন্ত্রীর মতন একটা লোক সোজা সাপটা প্রকাশ্যে পডকাস্টে বলেছে যে তারা বাংলাদেশিদের মানে যারা পশ্চিমবঙ্গে মুসলমান আছে তারা বাংলাদেশি পুশব্যাক করে দেয়। এখন বিষয়টা হলো এই যে হিউজ পরিমাণে সংখ্যা যাদের বর্তমানে ইন্ডিয়াতে যাদের নাগরিকত্ব নাই, সরকার এনআরসি নামে আরএসির নামে তাদের নাগরিকত্ব বাতিল করে দিছে। তো এই লোকটিকে চেষ্টা করবে পশ্চিমবঙ্গ থেকে তারা বাংলাদেশে পুশব্যাক করার জন্য। সংখ্যাটা কিন্তু অনেক বিশাল। তো এখন হইতেছে যে আসামের মুখ্যমন্ত্রী যেটা বলছে যে তারা পুশব্যাক করে দেয়, যদি উনি না পুশব্যাক না করতে তাহলে তো বলতো না, অবশ্যই পুশব্যাক করছে, এই জন্যই বলছে। আসলে এটা তাদের সফলতা না, এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের বর্ডার রক্ষা করতে পারতাছি না। কেন পারতাছি না? এটা আমাদের ব্যর্থতা। এখন বিষয় কি, আমাদের করণীয় কি? আমাদের একটা মাত্র বিষয় করণীয়, আমাদের বর্ডারটাকে সিকিউর করা, তারা যেন পুশব্যাক না করতে পারে। আমাদের যে বিজেপি সদস্যরা আছে তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার মতন, নাইট ভিশন ক্যামেরা দেওয়ার মতন, অথবা যেদিক দিয়ে পুশব্যাক হওয়ার সম্ভাবনা আছে সেই সব জায়গায় কড়াকড়ি ক্যামেরা, নাইট ভিশন যে ক্যামেরাগুলো আছে বা সিকিউরিটি ক্যামেরা, সেন্সর ক্যামেরা, এইসব বসানোর মতন যথেষ্ট সামর্থ্য আমাদের বাংলাদেশের আছে। তো বাংলাদেশ চাইলেই তাদের ওরকম দিতে পারবো, তাদের নাইট ভিশন ক্যামেরা, তাদের যে অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক সরঞ্জাম যা দরকার বাংলাদেশ চাইলেই তাদের দিতে পারবো। বাংলাদেশের ওই সক্ষমতা আছে, বাংলাদেশ তাদের দেখ, সেটা দেখ, এবং আমাদের বর্ডারটা সিকিউর করুক। যদি বর্ডারটা সিকিউর না করতে পারে, পশ্চিমবঙ্গে যে 34 থেকে 40 লক্ষ যে যারা নাগরিকত্বহীন, সরকার যাদের নাগরিকত্ব নিয়ে গেছে তাদেরকে পুশব্যাক করার চেষ্টা চালাবে, একদম হিউজ পরিমাণে চালায় যাবে। আমরা যদি রক্ষা না করতে পারি, আমাদের এই বর্ডারে আরেকটা রোহিঙ্গা ক্রাইসিস হয়ে যাবে গত কয়েক বছরের মধ্যে। তো আমাদের এইটা সম্পূর্ণভাবে রোধ করা লাগবে, এছাড়া আমাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। এখন বিষয়টা হইতেছে যে যদি তারা এই বর্ডারে পুশব্যাক না করতে পারে, তো এই 34 থেকে 40 লক্ষ লোক নিয়ে আসলে তারা করবে নাকি? এটা তাদের বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। কারণ ছোটখাটো কমিউনিটি না, এই যে কমিউনিটি, মাইনরিটি যে কমিউনিটি আছে, এই কমিউনিটিটা আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে। এবং বিভিন্ন যে বিরোধী দলীয় রাজনৈতিক দল আছে, যেমন সেটা হোক তৃণমূল হোক বা রাহুল গান্ধীর কংগ্রেস হোক, তারা এই মাইনরিটিকে নিয়ে একটা রাজনৈতিক গেম খেলবে এবং তাদেরকে সব দিক দিয়ে সমর্থন দিতে থাকবে। এবং দেখেন 5 থেকে 10 বছরের মধ্যে বিজেপির অবস্থা এমন করুণ হয়ে যাবে যে পুরা ইন্ডিয়াতে যদি থাকে ক্ষমতায়, বিজেপির অবস্থা টালমাটাল হবে। অথবা এই কারণেই বিজেপির সরকারের পতন হয়ে যাবে, আপনারা লিখে রাখেন। তো এখন বিষয়টা হইতাছে শুধুমাত্র এই একটা বিষয়, বর্ডার সিকিউরিটি ছাড়া আমাদের অন্য কোনো বিষয় চিন্তা করার দরকার নেই। যে জায়গায় অনেকে বলতেছে যে তারা বাংলাদেশটাকে দখল করে নেবে বা পশ্চিমবঙ্গে দিয়ে বাংলাদেশে দখল করে নেবে, এটি সবই বোগাস। তাদের এরকম কোনো ক্ষমতাই নেই। আচ্ছা, ইন্ডিয়ার 95% লোক মনে করে তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করে জিততে পারবে, বাংলাদেশকে দখল করতে পারবে। আর 5% লোক মনে করে সেটা পারবে না। আর সেই 5% লোকই হচ্ছে বুদ্ধিজীবী আর ইন্ডিয়ার মিলিটারি পার্সন। তারা জানে এটা সম্ভব না। আসলে বাংলাদেশ যদি তারা দখল করে নেওয়ার তাদের ওই সক্ষমতা থাকতো বা তাদের ওই ক্ষমতা থাকতো, তারা তা 1971-এই করতে পারতো। 1971-এ না করুক, 1975-এ শেখ মুজিব মরে যাওয়ার পর এটা করতে পারতো। কারণ শেখ মুজিব মারা যাওয়ার পর থেকে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটি ফোর্সটা অনেক দুর্বল ছিল। কিছুদিন পরপর কু হইতো, কিছুদিন পরপর মিলিটারি কু হয়ে যেত। এই জন্য সিকিউরিটি ফোর্সের অবস্থা একদম নাজেহাল ছিল। তো ওই সময় চাইলে ইন্ডিয়া বাংলাদেশটাকে দখল করে নিতে পারতো। যেহেতু ইন্ডিয়া ওই সময় বাংলাদেশটাকে দখল করতে পারে নাই বা বাংলাদেশটার কোনো অংশ নিতে পারে নাই, আর এখন হলো আমরা মিলিটারি দিক দিয়ে খুবই অত্যাধুনিক, আমাদের মিলিটারি বাজেট অনেক, আমাদের মিলিটারির সংখ্যা অনেক বেশি, এবং বিডিআর আছে, আমাদের বিজিবি আছে, অনেক মানে মিলিটারি ফোর্সেস যে বাহিনীগুলো আছে, হিউজ পরিমাণে বাহিনী আছে, এবং আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স সার্ভিস আছে। তো এখন আর এটা সম্ভব না। এটা হলো একটা মানে দিনে দিনে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখার মতো একটা বিষয়। তারা বলতেছে যে বাংলাদেশটাকে তারা গাজা বানাবে, চাইলে এটা সম্ভব না। এটা সম্পূর্ণ একটা ভুল ভ্রান্তি। আর বাংলাদেশে যারা এইটা নিয়ে মনে করেন যে একটা বিভ্রান্তি ছড়াইতেছে, তারা হয়তোবা কি কারণে ছড়াইতেছে আমার জানা নাই। তারা হয়তোবা চাচ্ছে কোনো একটা পলিটিক্স করার জন্য এখানে, কিন্তু আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের চিন্তিত হবার কোনো কারণ নাই। আমাদের চিন্তিত যে বিষয়টা নিয়ে হবার কারণ যে পশ্চিমবঙ্গে আমাদের মুসলিম ভাইরা অত্যাচারিত হইতেছে। কিভাবে
বিশ্বের দৃষ্টি, পুরো ওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করে পশ্চিমবঙ্গে আনা যায় এবং মুসলিম ভাইদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া যায়, তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া যায়, তাদের উপর অত্যাচার কমানো দেওয়া যায়, সেই বিষয়টা কিভাবে এনশিওর করা যায় সেই বিষয় হলে আমাদের ভাবা উচিত।